আজ আমি আপনাদেরকে আমেরিকার একটা সত্যি ভৌতিক ঘটনা যে শুধু বলবো তা কিন্তু নয়। আপনারা এই ঘটনাটা যখন শুনবেন তার সাথে সাথে কিন্তু এই ঘটনা সম্পর্কিত যে জায়গার ঘটনা আমি আপনাদেরকে বলবো সেখানকার একদম খাস সেই জায়গার কিন্তু ভিডিও দেখতে পাবেন। এবং এই ভিডিওটা যখন আপনারা স্ক্রিনে দেখবেন তখন কিন্তু আপনারাও অনেক দূরে বসেও জায়গাটার ভাইব কিন্তু বেশ লক্ষ্য করতে পারবেন এবং একটা ভৌতিক অনুভূতি কিন্তু আপনাদের মধ্যে হবে, সেটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ জায়গাটা এতটাই স্পুকি যে যিনি রেকর্ডিংটা করেছেন তিনি রেকর্ডিংটা কিন্তু বেশ বড় আকারেই করেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে এই রেকর্ডিংটা যখন উনি পাঠানোর চেষ্টা করেন তখন কিন্তু উনি 50 সেকেন্ড মতো সময়ে ভিডিওটাই কিন্তু পাঠাতে পেরেছেন। এবং এই জায়গাটা বলা হয় আমেরিকার মধ্যে একটা অন্যতম ভৌতিক জায়গা, যে জায়গাটা সম্পর্কে অনেক রকমের কথা অনেকেই বলে থাকেন, অনেক রকমের প্রচলিত কথা রয়েছে। তো সেগুলো তো আমি বলবই, তার সাথে সাথে কিন্তু সেই জায়গাটার ভিডিও আপনারা দেখবেন। তো সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের ঘটনার সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাপোর্ট করুন। একটু পসিবল হলে সবার সাথে একটু এই ভিডিওগুলো এই চ্যানেলে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু ঘটনাগুলো শেয়ার করতে পারেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে দেখবেন যে সেই ঘটনাটা যেন প্রচারযোগ্য হয়, সবার শোনার মতো হয়। আর যদি সম্ভব হয় ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও যদি থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারে। এটুকুই বলার ছিল। চলুন এবার চলে যাই সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমেরিকা থেকেই রঞ্জনবাবু লিখে পাঠিয়েছেন। উনি মন্টানাতে থাকেন, আমেরিকার একটি স্টেট, এবং এই মন্টানাতে উনি আজ 14 বছর রয়েছেন। তো রঞ্জনবাবু ওনার নিজের জীবনের একটা ঘটনা শেয়ার করেছেন এবং যে জায়গার ঘটনাটা শেয়ার করেছেন আজকে কিন্তু আপনারা সেই জায়গাটাকেও ভিডিওতে দেখতে পাবেন। তো প্রথমে রঞ্জনবাবু নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো, এবং তারপরে উনি ঠিক ইমেলটা যেভাবে লিখেছেন উনি রিকোয়েস্ট করেছেন যেন পুরো ইমেলটা পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। রঞ্জনবাবু জানিয়েছেন যে আজ থেকে 14 বছর আগে উনি কলকাতাতেই থাকতেন। তো কলকাতা থেকে উনি চাকরির জন্য আমেরিকার মন্টানায় চলে আসেন এবং এখানে যখন উনি এসেছিলেন তখন ওনার বয়স বেশ কমই ছিল এবং উনি যে কাজটা করতেন সেই কাজের জন্য উনি কিন্তু সেই সময় খুব বেশি পারিশ্রমিক পেতেন না। আর যেহেতু ওনার বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য ওনাকে একটা ভালো পরিমাণ টাকা প্রত্যেক মাসে সেভ করে ইন্ডিয়াতে পাঠাতে হতো। তো সেই জন্য উনি যখন প্রথম আমেরিকায় আসেন তো উনি চেষ্টা করছিলেন যে যতটা সম্ভব পয়সা প্রথমের দিকে বাঁচানো যায়। কারণ দেখুন, যারা আমাদের মতো বাইরে থাকেন, বিশেষত আমেরিকায়, তারা যখন প্রথম ইন্ডিয়া থেকে আমেরিকায় আসে না, তাদের প্রথমে না একটা সব কিছু দিকে একটু শক লাগে, বিশেষত দামপত্রের দিক থেকে। একটা ফুলকপির দাম ভারতীয় মুদ্রায় ধরুন 400 টাকা, 500 টাকা, একটা বাঁধাকপির দামও ওরকম। তো আলু ইন্ডিয়াতে বা কলকাতায় 10-15 টাকা কেজিতে পাওয়া যায় বা আরও কমে পাওয়া যায় কিছু কিছু জায়গায়, কিছু কিছু সিজনে, সেখানে দেখা যাচ্ছে আলুর দাম প্রচুর, চিকেনের দাম প্রচুর।
তো সবারই একটা না প্রথমে একটা শক লাগে এই দামগুলো দেখে। মানুষ মানে ডলারের সাথে ইন্ডিয়ান কারেন্সিকে একটা মেলাবার চেষ্টা করে, তখন খুব গায়ে লাগে প্রথম প্রথম। তো ওনার ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা হলো। এবার উনি প্রথমে একটা বাড়িতে আর কি থাকতেন, যেখানে আরও 4জন ইন্ডিয়ান থাকতো। এবার বুঝতেই পারছেন, অনেকজন যখন একটা বাড়ির মধ্যে থাকে, আর তার মধ্যে যেটা রঞ্জনবাবু লিখেছেন যে উনি যাদের সাথে থাকতেন তারা ছিল ভেজিটেরিয়ান, এবার ইনি নন ভেজিটেরিয়ান। এবার তারা আগে ওই 4জন ওই বাড়িটা নিয়ে তারা ওই বাড়িটা লিজ নিয়ে থাকতো। এবার রঞ্জনবাবু গিয়ে যখন ওনাদেরকে জয়েন করে, তখন প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওনাকে বলে দেয় যে দেখো তুমি এখানে থাকতে পারো, কিচেনও ইউজ করতে পারো, বাট কোনো রকম ননভেজ ঘরে আনা চলবে না। মানে ননভেজ বাসনও তুমি ইউজ করতে পারবে না এবং ঘরে খেতেও পারবে না। যদি তোমার ননভেজ খেতে হয় তাহলে তুমি বাইরে থেকে খেয়ে আসো। এবার এখানে রেস্তোরাঁয় কিন্তু মানে যথেষ্ট এক্সপেন্সিভ তো বটেই, আর আমেরিকায় না একটা টিপ কালচার আছে, মানে আপনাকে টিপ দিতেই হবে এরকম টাইপ। এবং কিছু কিছু রেস্তোরাঁয় কিন্তু মানে কত পার্সেন্ট আপনাকে টিপ দিতে হবে সেটা কিন্তু প্রি ডিফাইন্ড, মানে ওটা আপনি ডিফাইন করে দিতে পারবেন না যা খুশি, আপনাকে অ্যাটলিস্ট 20% দিতেই হবে টোটাল বিলের। তো এরকম অনেক ব্যাপার আছে। তো ওনার খুব গায়ে লাগতো যে ননভেজ খেতে পারবো না, বাইরে গিয়ে খাওয়া সম্ভব না, দাম অনেক বেশি। তো উনি দেখলেন যে না, এভাবে থাকলে চলবে না। ইন দ্য মিন টাইম উনি যে কাজটা নিয়ে আমেরিকায় এসেছিলেন সেই কাজটা কিন্তু ওনার চলে যায়, মানে কাজটা ওনার আর থাকে না। এবং তার সাথে সাথে উনি কিন্তু আর একটা চাকরি পেয়ে যান। সেখানেও স্যালারি খুব বেশি ছিল না, বাট কাজটা উনি সাথে সাথেই পেয়ে যান এবং সেজন্য ওনার খুব অসুবিধের মধ্যে ওনাকে পড়তে হয় না। কিন্তু একটা বিষয় উনি বুঝে গেছিলেন যে এভাবে কষ্ট করে উনি 4-5 মাস ছিলেন ওই 4জনের সাথে ওই বাড়িটায়। তো উনি দেখলেন যে না, এভাবে আমি থাকতে পারবো না। তো উনি ভাবলেন যে এবার আমাকে বাড়ি একটা নিজে নিতে হবে। এবার মন্টানা জায়গাটা যথেষ্ট ঠান্ডার জায়গা এবং ওখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব যে বিশাল কিছু আছে সেরকম নয়। কিন্তু ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে উনি যেখানে নতুন কাজে ঢুকলেন সেই জায়গাটা কিন্তু মানে সেটা আর কি একটু আউটস্কার্টে। এবার আউটস্কার্টে একটা সুবিধে আছে, যেমন সেটা হলো যে বাড়িঘর একটু সস্তা হয়। তো এখানে মেন যে খরচাটা হয় আমেরিকায় সব থেকে বেশি সেটা হচ্ছে থাকাটা, কারণ এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ। এবার উনি তখন ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে আউটস্কার্টেই যখন কাজ করবো তাহলে আমি সেদিকেই থাকবো, আমার কিছুটা পয়সাও বাঁচবে। আর এভাবে 4-5 মাস ননভেজ না খেয়ে থাকাটা খুব কষ্টের ওনার কাছে। তো উনি তখন বাড়ি খোঁজা শুরু করলেন। এবার দেখবেন আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গা, ধরুন একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা সম্পর্কে হয়তো বহু বছর আগে কিছু একটা শোনা গেছিলো সেই জায়গাটা সম্পর্কে, তো সেটা নিয়ে বিভিন্ন মানুষের মানে জনশ্রুতি বিভিন্ন রকম হয়, কেউ একরকম বলে, অন্য কেউ আর এক রকম বলে। এবার উনি আর কি যেখানে বাড়িঘর দেখা শুরু করলেন, তো সেখানে না উনি দেখছেন যে যে বাড়িগুলো মোটামুটি ভালো বাড়ি, বা মানে ওনার একার জন্য তার খুব বেশি জায়গার দরকার নেই, উনি ওই একটা বেডরুম, একটা কিচেন, বাথরুম এরকম টাইপেরই খুঁজছিলেন। এবার যেহেতু ওই জায়গায় খুব বেশি কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট নেই, যেহেতু ওই যে মানে মন্টানার ওই জায়গাটায় কাছাকাছি খুব অফিস টফিস আছে এরকম নয়, যেখানে কি হয় অফিস থাকে, বা যেখানে ধরুন প্রচুর মানে যেমন ক্যালিফোর্নিয়াতে মানে একদম সিলিকন ভ্যালি রয়েছে, তো সেখানে প্রচুর এরকম কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, যেখানে ওই একটা করে বেডরুম থাকে, একটা বড় বসার ঘর থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে। তো ওই রকম ফেসিলিটি খুব একটা ওখানে ছিল না মন্টানায়। আর এই ঘটনাটা আমি আজ থেকে প্রায় 14 বছর আগেকার কথা বলছি। তো বুঝতেই পারছেন যে তখন ওই জায়গাটাও তখনও মানে এখনকার মতো অতটা ডেভেলপ হয়নি। তো উনি তাও বাড়িঘর খোঁজা শুরু করলেন। এবার সস্তার মধ্যে ওনাকে আবার দেখতে হবে, খুব বেশি জায়গাও আবার ওনার দরকার নেই যে খুব বড় বাড়ি। তো এরকম করেই খুঁজতে খুঁজতে উনি একটা জায়গার সন্ধান পেলেন এবং সেখানে উনি জানতে পারলেন যে ওখানে এরকম 2-3টে বাড়ি আছে যারা এরকম টেনান্ট খুঁজছে। তো উনি সেখানে গেলেন। তো গিয়ে উনি দেখছেন বেশ 2টো বেডরুম, ভালো বাড়ি আর কি, বড় বসার ঘর রয়েছে। তো উনি ভাবলেন যে মানে সেটার জন্য যে পরিমাণ টাকা চার্জ করছে সেটা হয়তো উনি বিয়ার করলেও করতে পারেন, কিন্তু ওনার অতটা জায়গার দরকারই নেই। তো উনি এরকম করে খোঁজ করতে করতে ওখান থেকে আরেকটু গিয়ে আরেকটা মানে বাড়ির খোঁজ পেলেন,
যেখানে আর কি ওরকম ভাড়া দেওয়া হবে। এবার সেই সময় ওনার আশেপাশে যারা ছিল বা যাদেরকে উনি কথাটা বলেছিলেন, তাদের মধ্যে কয়েকজন বলল যে হ্যাঁ তুমি ওখানে যেতে পারো, কিন্তু জায়গাটা খুব একটা ভালো নয়। এবার সেই সময় ওনার মানে তখন এতটা ডায়ার নিড ছিল। প্রথম কথা হচ্ছে যেহেতু ওনার আগের কাজটা চলে গেছে, নতুন কাজটা একটু রিমোট জায়গায়, তো উনি যেখানে আগে থাকতেন 4-5 জনের সাথে যেখানে থাকছিলেন, সেখান থেকে ওনাকে কষ্ট করে অফিস আসতে হতো, কাজের জায়গায় আসতে হতো, আবার ততটাই কষ্ট করে মানে টাইম লাগতো বাড়ি ফেরত যেতে। আর ওই যে বললাম যে ওই 4-5 জনের সাথে যে থাকতো তারা প্রত্যেকে ভেজিটেরিয়ান ছিল, তো সেখানে একটা বিশাল সমস্যা। তো এই করে উনি ভাবছিলেন যে যে করেই হোক আমি বাড়িটা ছাড়তে পারলে বাঁচি। তো সেই সময় ওনাকে দু একজন বলে যে ওই জায়গাটা ভালো নয়, বা ওই জায়গাটা খুব একটা মানে কেউ অতটা থাকে না, পুরনো পুরনো বাড়ি রয়েছে, তার মানে বাড়ির মালিকরা জাস্ট যে কজন ওনার আছে তারাই থাকে, সেরকম কেউ ওখানে বাড়ি ফাড়ি কেনেও না, কিছু না। তো অনেক কিছু শুনলে উনি কিন্তু সেই সময় ব্যাপারটাকে একদম পাত্তা দেয়নি। এবার তখন উনি একটা বাড়িতে যান। তো সেই বাড়িতে একজন অত্যন্ত বয়স্ক দম্পতি থাকতেন, এবং সেই দম্পতির 2 ছেলে 1 মেয়ে। এবার 2 ছেলে 1 মেয়ে তারা সবাই অন্যান্য স্টেটে, আমেরিকা তো বিশাল বড় দেশ, তো তারা অন্যান্য কোনো স্টেটে আমেরিকার মধ্যেই আর কি আছে। কিন্তু ওই দম্পতির প্রচুর জায়গা, মানে ঘরের মধ্যে তো 4টে বেডরুম রয়েছেই, এবং 4টে বেডরুমে ঠাসা জিনিস। তো ওই দম্পতি তখন বললেন যে আমরা পয়সা খুব কম তোমার থেকে চার্জ করব, কিন্তু তোমাকে আমরা মানে আমেরিকায় কি হয় বেশিরভাগ বাড়িতে কিন্তু মানে যেরকম বাড়িটা আপনারা বাইরে থেকে দেখছেন একটা সুন্দর বাংলো বাড়ি, প্রায় প্রত্যেকটা বাড়ির মানে যে ফ্লোর, যে মানে যে আর কি মাটি মেঝে রয়েছে, সেই মেঝের নিচে বেসমেন্ট বলে এরা এটাকে, তো সেই বেসমেন্ট কিন্তু থাকে। এবার বেসমেন্টে মেইনলি সেরকম খুব বেশি যে আলো হাওয়া ঢোকে তা কিন্তু নয়, একটা দরজা থাকে, একটা সিঁড়ি চলে যায়, মানে একতলা মেন আর কি যে গ্রাউন্ডের সাথে যে ফ্লোরটা থাকে সেই ফ্লোরটা থেকে একটা সিঁড়ি মাটির নিচে নেমে আসে, এবং মাটির নিচেই পুরো ঘরটা হয়। এবং খুব বেশি হলে একটা ছোট্ট জানলা মতো থাকে, বাকি বেসমেন্টে কিন্তু সেরকম বড় জানলা টাইপের কিছুই থাকে না। আর আপনাকে সারাক্ষণই আলো জ্বালিয়ে থাকতে হবে, যেহেতু ওটা বেসমেন্ট বুঝতেই পারছেন মাটির নিচে। কিন্তু মাটির নিচে হলেও সেখানে কিন্তু প্রপার সমস্ত ফেসিলিটি থাকে, মানে আলো থাকে, জল থাকে, ঘরও যথেষ্ট ভালো। এবার ওই যে বয়স্ক দম্পতি ছিল তারা বললে যে আমাদের ছেলেমেয়েরা তো মাঝে মধ্যেই আসে, তো তাদেরও ফ্যামিলি আছে, তো সেই জন্য আমরা শুধু বেসমেন্টটাই ভাড়া দেবো ভেবেছি। এবং তার জন্য মানে ওই দম্পতি এই রঞ্জনবাবুকে খুবই কম টাকা চার্জ করতো, মানে সেই টাকাটা মানে পুরো একটা ঘর রয়েছে বড়, তার পাশে আর একটাও ঘর, যদিও সেই ঘরটা ওনার দরকার পড়তো না, একটা বড় কিচেন রয়েছে, বাথরুম রয়েছে, সব কিছু মিলিয়ে ওই আগে উনি সবার সাথে শেয়ারে যে টাকায় উনি থাকতেন, মানে শেয়ার করেও ওনাকে যে পরিমাণ টাকাটা দিতে হতো সেই টাকায় উনি পুরো বেসমেন্টটা পেয়ে যাচ্ছে। তো উনি ভাবলেন যে বাহ, এটা তো খুব ভালো, আমি একাই থাকবো, নিজের মতো রান্না করতে পারবো, মাছ মাংস রান্না করতে পারবো, খেতে পারবো। আর যেহেতু উনি সপ্তাহে 5 দিন তো কাজই করবেন, তো সেই জন্য মানে 5 দিন উনি তো দিনের বেলাটা পুরো বাড়ির বাইরেই থাকবেন, আর বাকি যে 2 দিনও থাকবে সে 2 দিন বাজার দোকান করা অন্যান্য কাজকর্ম থাকবে। তো উনি ভাবলেন আমার তো কোনো প্রবলেম নেই। আর বেসমেন্টে হলেও বেসমেন্টটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, মানে ওয়েল মেনটেন্ড। আর এই বয়স্ক দম্পতি থাকে, তাদের কোনো ঝামেলা নেই। আর বাড়ির 2টো গেট রয়েছে, মানে ওনাকে একটা গেটের তালা চাবি দিয়ে দেওয়া হয়েছে, তো উনি ফুললি একদম ইন্ডিপেন্ডেন্টলি ওই বেসমেন্টটা ইউজ করতে পারবে। তো উনি দেখলেন বাহ, এখান থেকে আমি যে কাজে যে নতুন যে কাজে ঢুকেছি সেই কাজের জায়গাটাও কাছাকাছিই হবে। তো রঞ্জনবাবু রাজি হয়ে গেলেন। এবার ওনার তো সেরকম বিশেষ কিছু ছিল না, তো উনি ওই 3-4টে বড় সুটকেস ছিল, সেই সুটকেস নিয়ে উনি এই নতুন বাড়িতে শিফট করে গেলেন। আচ্ছা, মন্টানার যে জায়গাটায় উনি শিফট করলেন এবার, সেই জায়গাটা সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলি। এছাড়া আপনারা এমনিতেও আমি যে ছোটো ছোটো শর্ট ভিডিও ছাড়ি তাতে আপনারা অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে খুব ফাঁকা ফাঁকা লাগছে দিদি, রাস্তাঘাটে লোকজন খুব বেশি থাকে না।
সত্যি কথা বলতে কি আমেরিকার কিছু ফেমাস সিটিগুলো ছাড়া বাকি পুরো আমেরিকায় এরকমই কিন্তু সচরাচর দৃশ্য দেখা যায়। মানে আপনি লাস ভেগাসের স্ট্রিপ বলুন বা নিউ ইয়র্কের টাইম স্কোয়ার বলুন, এই রকম জায়গাগুলো ছাড়া বা ডাউনটাউন এরিয়াগুলো ছাড়া আপনি কিন্তু এমনি যে কোনো নেবারহুডে যে কোনো স্টেটে যান না কেন, আপনি কিন্তু খুব বেশি সারা বছরই খুব বেশি লোকজন কিন্তু রাস্তাঘাটে দেখবেন না। যেখানে শপিং সেন্টারগুলো আছে সেগুলো বাদ দিয়ে, মানে এমনি নর্মাল নেবারহুড বা রাস্তাঘাটের কথা আমি বলছি, সেটা কিন্তু এরকমই। আর মন্টানার যে জায়গাটায় উনি থাকতেন সেই জায়গাটা আরোই বেশি ফাঁকা ফাঁকা ছিল। মানে প্রত্যেকটা মানে যে কটা বাড়ি ছিল সেই বাড়িগুলো বিশাল বিশাল জায়গা নিয়ে পুরনো দিনের বাড়ি। আর আজ থেকে 14 বছর আগে তখন কিন্তু আরও জায়গাটা অন্যরকম ছিল, আর একটু বেশি ফাঁকা ফাঁকা ছিল। আর ওখানে যেটা ছিল সেটা হচ্ছে বড় বড় এস্টেট ছিল, মানে বিশাল বিশাল একরের পর একর জমি, কিন্তু সেগুলো এরকম ফেন্সিং মতো করা রয়েছে এবং বাইরে ওই এস্টেটের নামটা লেখা রয়েছে। এবার কোনো ধরুন ওয়েলদি লোক যার কাছে অনেক পয়সা আছে সে কিন্তু চাইলে ওখান থেকে এস্টেট কিনতে পারে। তো প্রথম প্রথম তখন উনি ইউএস এসছেন, সবে 6-7 মাস হয়েছে, তো ওনার বেশ ভালো লাগতো। আর রঞ্জনবাবু যেটা জানিয়েছেন যে ওনার তো তখন গাড়ি ছিল না, তো উনি এমনিতেও প্রচুর প্রচুর ডিস্টেন্স হেঁটে কভার করতেন। মানে ওনার হয়তো যেখান থেকে বাস ছাড়বে সেই জায়গাটা হয়তো 1 মাইল দূরে, তো উনি ঘর থেকে বেরিয়ে সেই 1 মাইল দূরে গিয়ে বাস পিক করে সেখান থেকে কাজের জায়গায় গিয়ে সেখান থেকে আবার হেঁটে বাসের জায়গায় আসা, বাসে করে ফেরা, তারপরে যে কোনো দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো কিনতে হাঁটাহাঁটি করা, তো এইগুলো উনি করতেন এবং উনি করতে খুব ভালোবাসতেন। যাই হোক, তো উনি হেঁটে হেঁটে এরকম জায়গাটা ঘুরতেন এবং ওনার খালি মনে হতো যে জায়গাটা ফাঁকা ফাঁকা আমেরিকায় ঠিক আছে। উনি মন্টানা আগে যেখানে এসে উঠেছিলেন প্রথম, সেই জায়গাটাও মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু এই জায়গাটা ওনার একটু বেশি কেমন যেন লাগতো। মানে মনে হতো যেন খুব বেশি শান্ত, কারোর মনে যেন কোনো আনন্দ নেই, কিছু নেই, এরকম টাইপের। আবার উনি যখন কাজের জায়গা থেকে ওনাদের কাছাকাছি যেখানটা শপিং সেন্টার বা ডাউনটাউন এরিয়ায় উনি যখন যেতেন, সেখানে মনে হতো কত লোকজন রয়েছে, কত গল্প আড্ডা হচ্ছে, মানে মানুষজন বেশ একটা এনজয়িং মুডে রয়েছে। যাই হোক, তো উনি ওখানে এসেছেন প্রায় ধরুন দিন 10 হয়েছে এবং দিন 10 মধ্যে মোটামুটি উনি 2-1টা জিনিসপত্র কিনেছেন, কারণ ওইখানে 4-5 জন একসাথে মানে থাকতেন, তো সেখানে তো স্পেস খুবই কম ছিল, তো সেই জন্য উনি নিজের পছন্দের কিছু কেনেন উনি। আর তখন সবে সবে এসেছিলেন, তো এখানে মোটামুটি একটা ভালো গদি উনি কিনেছেন যে যাতে পেতে শুতে পারেন। তার মধ্যে একটা ভালো ব্ল্যাঙ্কেট নিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর বেসমেন্টে আরও বেশি ঠান্ডা লাগে, যেহেতু বেসমেন্টে রোদ্দুর ঠোদ্দুর অতটা ঢোকে না, তো সেই জন্য উনি বেশ কিছু ওনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এবং ওই যে বয়স্ক দম্পতি ছিল, খুবই বয়স তাদের, তারাও ওনাকে কিছু কিছু জিনিসপত্র দিয়েছিল, যে একটা টেবিল ওনাকে দিয়েছিল, বলেছিল যে আপনি যদি মানে চান আপনি এটা ইউজ করতে পারেন, আমাদের ঘরে প্রচুর এরকম ফার্নিচার আছে, আপনি কিছু কিছু লাগলে নিতে পারেন। তো ওনারাও কিছু জিনিস দিয়েছে, কিছু রান্নাবাড়ির বাসনপত্রও দিয়েছে। তো ওই দিন 10 মধ্যে রঞ্জনবাবু বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছে নিজের একার সংসার। এবার একদিন কি হয়েছে, সেই এই যে বয়স্ক দম্পতি ছিল এনাদের একটা গ্রুপ ছিল সেই সময়। তো ওনারা পাড়ার কয়েকজন গ্রুপে মিলে ওনারা সেই সময় থ্যাঙ্কস গিভিংয়ের একটা অনুষ্ঠানে ওনারা একজনের বাড়িতে গেছে, মানে ওনাদের পরিচিত কেউ হবে, তো তাদের বাড়ি গেছে এবং সেই রাতে উনি একা ছিলেন। এবার রঞ্জনবাবু তো এমনিতে খুবই সাহসী একজন মানুষ, ওনার ওসব ভয় ঠয় কিছুই লাগেনি, উনি একা আছেন, বেশ সুন্দর, উনি বাইরে থেকে মাংস টাংস কিনে এনেছেন মার্কেট থেকে, খুব সুন্দর করে উনি রান্না করেছেন। এবার উনি যেটা লিখেছেন ইমেলে, যে উনি যে বাড়িটায় থাকতেন সেই বাড়ির বেসমেন্টের ওখানে একটা জালনা ছিল, মানে একটাই উপরের দিকে, মানে সিঁড়ির কাছাকাছির দিকে গেলে একটা জালনা ছিল। এবং প্রত্যেক দিন উনি দেখতেন যে ওনাদের মানে উনি যে বাড়িটায় আর কি থাকতেন সেই বাড়িটার সামনে একটা বিশাল লন ছিল, বিশাল লন, এবং লনের পরে রাস্তা, এমনি ওপেন রাস্তা। আর যেহেতু ওইখানে খুব বেশি বাড়িঘর নেই, আর তখনকার দিনে অত বেশি মানে সাইডে ফেন্সিং করা ছিল কিন্তু সামনেটা পুরো ফাঁকা, আর সামনেটায় ওনাদের একটা গাড়ি থাকতো, মানে যারা আর কি মালিক ওনার যারা ছিল তাদের একটা গাড়ি। এবং ওই রাস্তার কাছে মানে একটা টিমটিমে আলো জ্বলতো, মানে বিশাল রাস্তা, আর সামনে বড় বড় পাইন গাছ রয়েছে,
তো ওইখানে একটা টিমটিমে আলো জ্বলতো। তো সেই দিন উনি খাওয়া দাওয়া করে উনি একটুখানি বাইরের দিকে তাকিয়েছেন। তো উনি দেখছেন যে ওনার বাড়ির লনে, মানে তখন ওই দম্পতি নেই, কালকে ফিরবে, তো উনি দেখছেন যে ওই লনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এবার ওই যে পাড়াটার মধ্যে যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু মানে সেই বাড়ির আশেপাশে যে বাড়িগুলো ছিল, মানে প্রত্যেকটা বাড়ি তো বিশাল বড় বড়, একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির অনেকটা ডিস্টেন্স। এবার এমনিতেই ওখানে সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, ভোরবেলা ওই 4:30 5টার মধ্যে সব উঠে পড়ে। তো ভাবছে যে এত রাতের বেলা এখানটায় কে দাঁড়িয়েছে। এবার উনি প্রথমে ভাবলেন যে ওনারা কি তাহলে চলে এসেছেন। তো দেখছে না, ওনারা একটা বড় গাড়ি নিয়ে, ওনারা গাড়ি রেন্ট করে একটা বড় গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়েছে। এবার যাই হোক, সেটা উনি দেখে প্রথমে ইগনোর করেন। ইগনোর করে উনি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়েছেন। ধোয়ার পরে উনি যখন, ওনার একবার কি মনে হলো, যেহেতু উনি পুরো বাড়িটায় পুরো একা রয়েছেন, আর সেই দিন সন্ধেবেলা থেকে না টিপটিপ বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। এবার উনি যখন আরেকবার ওই জানলাটার কাছে এসেছেন, ওনার কি মনে হলো, তো উনি দেখছেন ওই সেম জায়গাটা, ওই যেখানে টিমটিমে আলোটা জ্বলছে, সেই জায়গাটায় ওনারই বাড়ির আর কি, উনি যে বাড়িতে থাকছেন তার সামনেটায় 3জন এসে দাঁড়িয়েছে। এবার 3জন এসে যে দাঁড়িয়ে রয়েছে, দেখুন 3টে মানুষ যদি এসে কোথাও একটা দাঁড়ায়, তারা ইদার কথা বলবে একসাথে, বা তারা কিছু একটা কাজ করবে, বা কিছু তো একটা থাকবে। কিন্তু উনি না অন্ধকারে যেটা দেখছেন, মানে অন্ধকার আর সামান্য আলোতে উনি সব কিছুর সংমিশ্রণে উনি যেটা দেখতে পেয়েছেন, যেটা উনি ইমেলে লিখেছেন রঞ্জনবাবু, যে 3টে মাথা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এবং অদ্ভুতভাবে তারা কেউ নড়ছেও না, চড়ছেও না, মানে তাতে কোনো মুভমেন্ট নেই। এবার এটা দেখে না ওনার একটু অদ্ভুত লাগে যে কী ব্যাপার, 3টে লোক এরকম মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে কেন। এবং যে 3জনকে উনি দেখছেন, সেই 3জন পুরুষ না মহিলা উনি কিছু বুঝতে পারছেন না। 3টে ছায়া মতো দেখছেন, এবং প্রথমে উনি একজনকে দেখেছিলেন, এখন 3জনকে দেখছেন। এবার ঘটনা হচ্ছে যে উনি যখন প্রথম আমেরিকায় আসেন, না তখন থেকে আরও 6 মাস আগে যখন প্রথম উনি আমেরিকায় এসেছিলেন, তো উনি শুনেছিলেন যে অনেক ফাঁকা ফাঁকা জায়গায় অনেক সময় টাকা পয়সা অনেকে চায়, মানে ছোটোখাটো ক্রাইম ঘটনা ঘটে, এমন না যে ঘটে না। এবার উনি ভাবছেন যে ওনার যারা ওনার বাড়ির বেশ তারা পয়সাওয়ালা বড়লোকই আছে এবং বয়স্ক 2জন থাকেন। তো ভাবছে যে এরা কি জানে যে ওনারা আজকে বাড়িতে নেই। তো উনি ভাবছেন যে আচ্ছা, এরা যদি এখন বাড়িতে ঢুকে কিছু চুরি ঠুরি করে, ব্যাপারটা কীরকম হবে। আর যেহেতু তখন উনি প্রথম এসেছে, তো ওনার কাছে অত বেশি ইনফরমেশানও নেই যে কাকে যোগাযোগ করতে হবে, মানে উনি মোটামুটি জানেন, বাট এরকম একটা সিচুয়েশানে একটা অন্য দেশ থেকে এসে 6 মাসের মধ্যেই যখন একটা এরকম কিছু মানুষ দেখে, তখন তার প্যানিকটা কিন্তু অনেক বেশি হয়, তার টেনশনটা অনেক বেশি থাকে। আর উনি যাদেরকে চিনতেন রঞ্জনবাবু, তাদের সকলের বাড়ির ডিস্টেন্স ওনার বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এবার বুঝতেই পারছেন, ওনার যদি কোনো হেল্পের দরকার পড়ে, তো প্রশাসনিক হেল্প ছাড়া উনি অন্য কারোর হেল্প নিতে পারবে না। এবার বিষয়টা উনি ভাবছেন যে আমেরিকায় এই সময় লোকের ঘুমোনো, মানে সবাই ঘুমিয়ে পড়েছে, তো এখানেই 3জন কী জন্য দাঁড়িয়ে রয়েছে। এবং উনি বেশ কিছুক্ষণ লক্ষ্য করে দেখেন যে ওরা ওখানে ওভাবেই পুরো স্টিল পিকচারের মতো দাঁড়িয়ে রয়েছে, কোনো নড়ছে না, চড়ছে না, কারণ নিজে একে অপরের সাথে কোনো কথা বলছে না, কোনো কমিউনিকেশন নেই, কিচ্ছু নেই। স্বাভাবিকভাবেই না ওনার একটুখানি খটকা লাগে। তো উনি তখন কী করলেন, ওনার যে বেসমেন্ট ছিল, সেই বেসমেন্টে আসার আগে ওই যে সিঁড়িটা নেমে গেছে গ্রাউন্ড থেকে বেসমেন্টের দিকে, তো সেই সিঁড়ির লাইটটা উনি জ্বালিয়েছেন, এবং ওইখানে আর একটা সুইচ ছিল যেটায় বেসমেন্টের বাইরের দিকটা আলো হয়। তো উনি ভাবলেন যে না, ব্যাপারটা গিয়ে একবার দেখা দরকার। আর উনি ভাবছেন যে ওনার কাছে তো বিশেষ কিছু নেই, ওনার কাছে ওনার অফিসিয়াল কিছু ডকুমেন্টস রয়েছে, ওনার পাসপোর্ট আর সামান্য কিছু ডলার রয়েছে, খুব বেশি ক্যাশ ওনার কাছে নেই। আর এবার ওনার কাছে একটা ল্যাপটপ ছিল। তো উনি ভাবছেন আমার কাছে এই তো আছে, আর কিছু তো আমার কাছে নেই, আর উনি একা মানুষ, ব্যাচেলার মানুষ। তো রঞ্জনবাবু ভাবলেন যে ঠিক আছে, আমি একবার বাইরে গিয়ে দেখি, যদি দেখি কোনো লোকজন আছে, বা হতে পারে হয়তো এখানকার কোনো লোকজন, বা হয়তো ওনার পরিচিত কেউ, কিছু একটা আমাকে বুঝতে হবে, কারণ ওই রকম একটা মনে খচখচানি নিয়ে না উনি শুতে পারছেন না। আর তার মধ্যে ওই যে বললাম বাইরে প্রচণ্ড সেদিনকে ঠান্ডা হাওয়া বইছিল,
আর যেহেতু আশপাশে কিছু কিছু গাছপালা ছিল, খুব বেশি গাছপালা ছিল না, তো ওই হাওয়ার মাঝে মধ্যে আওয়াজ আসছে, তো ওনার একটা কেরকম অস্বস্তি লাগছিল। আর সেই দিন হয়তো প্রথমবার উনি একা আছেন বলে কিনা উনি নিজেও জানেন না, ওই দিন সকাল থেকেই কেন জানি না ওনার কিরকম একটা খচখচ করছিল মনে, যে আমি আজকে একা থাকবো রাতের বেলা, ঠিকঠাক মতো থাকতে পারবো তো, মানে এরকম নানান চিন্তাভাবনা ওনার মনের মাথার মধ্যে আসছিল। তো অনেক সাহস নিয়ে উনি সুইচটা অন করে উনি বাইরে যান, এবং বাইরে বিশাল লন সামনেটায় বাড়ির। এবার উনি যখন লনে এলেন, আসার পরে উনি মানে ওনার বেসমেন্ট একটু ডান দিক ঘেঁষা ছিল, আর উনি জানলা দিয়ে বাঁদিকের দিক থেকে দেখতে পাচ্ছিলেন। এবার উনি যে মুহূর্তে বাইরেটা এলেন, উনি দেখছেন যে লনের ওখানে কেউ নেই, মানে যেটা উনি বেসমেন্টের জানলা দিয়ে দেখছিলেন যে তিনজন দাঁড়িয়ে রয়েছে, উনি বেরিয়ে এসে দেখছে কেউ নেই। এবার উনি স্বাভাবিকভাবেই ভেবেছে যে তাহলে হয়তো কেউ চুরি করার উদ্দেশ্যে বা ঘরে ঢোকার উদ্দেশ্যে, ট্রেসপাসিংয়ের উদ্দেশ্যে এসেছিল, হয়তো আমাকে দেখে সে চলে গেছে। এবার রঞ্জনবাবু বেসিক্যালি এমনি উনি যেটা জানিয়েছেন যে উনি যথেষ্ট সাহসী একজন মানুষ। এবার উনি ভাবলেন যে তার মানে এটা হতে পারে যে ওরা হয়তো কাছাকাছি কোথাও আছে। এবার আমি যদি এক্ষুনি আমার ঘরে ঢুকে গিয়ে শুয়ে পড়ি, হতেই পারে যে ওরা মিনিট 10 পরে আবার চলে এলো, এসে অ্যাটাক করলো। তো উনি ভাবলেন যে আমি একটুখানি মানে পায়চারি করি বাইরেটা। এবার আলো জ্বলছে, ওনার মনেও একটা সাহস এসে গেছে, এবং যখন উনি বাইরে এসে দেখলেন যে ওরা তিনজনের কেউই নেই, তো ওনার না মানে উনি মনে মনে ভেবে নিলেন যে তার মানে হয়তো এখানে কোনো লোকই ছিল, কোনো মানুষ ছিল। এবার সেদিন ভালো ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো উনি জাস্ট এমনি বেরিয়ে গেছিলেন, তো একবার ঘরে এসে উনি জ্যাকেট আর মাফলার নিয়ে উনি বেরোলেন যে একটু পায়চারি করবেন। আর সেদিন উনি নিজে ভালো করে রান্নাবাড়ি করে ভালো মন্দ খেয়েছিলেন, তো ভাবলেন খাওয়ার পরে একটু হাঁটাচলা করে নিই। এইবারে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই ওনার না মনে হলো, মানে জাস্ট ওখানে মানে লন বিশাল ছিল, কিন্তু লনের ঘাসগুলো না খুব সুন্দর করে ওনারা, মানে যে দম্পতি আর কি বয়স্ক দম্পতি থাকতেন তারা না খুব মেনটেন করে। এবং এখানে এমনিতেও কিন্তু আমেরিকায় বেশিরভাগ মানে 99% আপনি বাংলো বাড়ি যাই দেখবেন না কেন হাইলি মেনটেন থাকে, এদের লোক ঠিক করা থাকে, তারা এসে প্রত্যেক সপ্তাহে হোক বা সপ্তাহে দুবার হোক তারা এসে লন কিন্তু মেনটেন করে যায়, গাছপালা সব কিছু। তো ওনাদেরও সেই সিস্টেম ছিল, ফলে কোনো আগাছায় পা আটকে যাওয়ার মতো আগাছা বলুন বা ছোট গাছ বলুন সেরকম কিছুই ওখানে ছিল না। হঠাৎ করে উনি যখন হাঁটছেন, ওনার মনে হলো একটা মুহূর্তের জন্য, রঞ্জনবাবুর মনে হয় যে ওনার পাটা কেউ ফট করে এরকম করে চেপে ধরল, পুরো চেপে ধরেছে কেউ পাটা। এবং জিনিসটা মানে এক্সিস্ট করে এই হায়েস্ট 5 থেকে 6 সেকেন্ড, মানে ফট করে ওনার পাটা আটকে গেছে এবং উনি পাটাকে ছাড়ানোর চেষ্টা করছেন, এবং উনি স্পষ্ট বুঝতে পারেন যে কিছু একটা জিনিস যেটা ওনার পাটাকে প্রচণ্ড জোরে চেপে ধরে রেখেছে, এবং উনি কোনোভাবেই পাটাকে ছাড়াতে পারছেন না। এবং মুহূর্তের মধ্যে ওই 7-8 সেকেন্ড পরে মনে হলো নিজে থেকে ওনার পাটা রিলিজ হয়ে গেল, মানে একদম যে জিনিসটা চেপে ধরেছিল সেই পাটা যেন কেউ ছেড়ে দিল। এবার উনি সঙ্গে সঙ্গে ওনার মনে হলো কী হলো বিষয়টা, তো উনি ফোনের যে আর কি লাইট থাকে, সেই ফোনের লাইট দিয়ে, তখন তো ওনার কাছে এরকম এত অ্যাডভান্স স্মার্টফোন ছিল না, তো মোটামুটি যে লাইটটা ছিল ফোনের যে লাইট, তো সেটা দিয়ে উনি দেখছেন ওখানে নর্মাল ঘাস রয়েছে, পুরো লনে যেরকম ঘাস সেরকমই ঘাস, এবং ওই ঘাসের মধ্যে মানে ঘাসের লতা পাতায় পা আটকে যাবে সেরকম কোনো চান্সেস ওখানে নেই, জাস্ট নেই। এবার ওনার তো খুবই অদ্ভুত লাগে, উনি ভাবছেন ব্যাপারটা কি হলো, কিছু তো বোঝা গেল না। উনি আবার ভালো করে জায়গাটা দেখলেন, এবং দেখে উনি নিজেই খুব অবাক লাগলো, যেটা হওয়ার কথা নয়। এবং ওনার পাটা কিন্তু উনি স্পষ্ট ফিল করেছে যে কেউ যেন চেপে ধরলো। অনেক সময় কি হয় এখানে, যে প্রচুর এখানে না কাঠবিড়ালি আছে, আমিও আমেরিকায় যেখানে থাকি প্রচুর কাঠবিড়ালি আছে। তো কাঠবিড়ালি অনেক সময় কী করে, বড় বড় গাছের নিচে বা এমনি জায়গায় গর্ত করে খাবার লুকিয়ে, এটা আপনারাও জানেন। তো এক সময় কি হয় যে যদি গর্ত বড় হয় সেখানে অনেক সময় পা ঢুকে যেতে পারে, সেটা কিন্তু এক জিনিস, কিন্তু এখানে উনি কিন্তু স্পষ্ট বুঝতে পারলেন যে ওনার পাটায় কেউ চেপে ধরলো। এবার উনি যাই হোক ওনার একটুখানি অড লাগে, কিন্তু তখনও অবধি কিন্তু উনি ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নেন। আবার উনি একটু পায়চারি করা শুরু করলেন, একদম রাস্তার সামনে অবধি গিয়ে যতটুকু আর কি উনি ওই আলোয় দেখতে পেলেন
যে রাস্তায় কেউ কোথাও নেই এবং প্রত্যেকটা বাড়ির আলো বন্ধ হয়ে গেছে, মানে ঘরের ভিতরের আলো, সবাই ঘুমিয়ে পড়েছে। তো উনি ভাবলেন যে ধুর, আমি আর এখানে কী করবো, আর ঠান্ডার মধ্যে পারছি না। তো উনিও সব দেখে ঠেকে আবার, এবং ওনার যে বেসমেন্টে ঢোকার যে গেটটা ছিল সেখানে দুটো গেট রয়েছে, মানে খুবই সেফ। তো উনি সমস্ত গেট ফেট ভালো করে দিয়ে উনি ঘরে ঢুকে শুয়ে পড়লেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বেসমেন্ট কিন্তু এমনিতে যথেষ্ট সেফ। আর বেসমেন্টে যেহেতু সেভাবে কোনো মানে জানলার ব্যাপার নেই, ফলে বাইরে কি হচ্ছে না হচ্ছে, আপনি যদি একবার বেসমেন্টের ভিতরে ঢুকে যান, আর যেহেতু বাড়িগুলো কাঠের বাড়ি হয় এবং দুটো কাঠের দেওয়ালের মাঝখানে একটা ফোম দেওয়া থাকে যাতে ঠান্ডার সময় ঘরটা ন্যাচারালি কিছুটা গরম রাখা যায়, তো সেই জন্য না মানে একদম সব কিছু বন্ধ থাকলে আপনি বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনি অতটা টের পাবেন না, যদি না সেটা খুব বড় আওয়াজ হয়, আদারওয়াইজ টের পাবেন না। তো উনিও দিয়ে ঠিয়ে ঘরে এসে শুয়ে পড়েছেন, কিন্তু শোয়ার কিছুক্ষণের মধ্যেই উনি খালি বুঝতে পারছে যে ওনার ঘরটা, ওনার তো বেসমেন্টে, এবার ওনার খালি মনে হচ্ছে যে কেউ নয় উপরের দিকে, মানে যেখানে আর কি ওই দম্পতি থাকেন সেইখানে মনে হচ্ছে যেন কেউ লাফালাফি করছে, হাঁটাহাঁটি করছে। আবার কখনো মনে হচ্ছে যে ঠিক বাইরেটায় কেউ লাফালাফি করছে, কেউ দৌড়োদৌড়ি করছে, কেউ হাঁটাচলা করে বেড়াচ্ছে, এটা ওনার মনে হতে থাকে। এবার উনি না খুব মানে টেনশানে পড়ে যান যে একটা এত বড় প্রপার্টিতে উনি একা রয়েছেন, তারপরে ভাবছেন যে কেউ কি ভিতরে তাহলে ঢুকে গেল, কারণ ওই দম্পতির ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো, ঘরে প্রচুর জিনিসপত্র রয়েছে। এবার উনি ভাবছেন যে জিনিসপত্রকে তাহলে কেউ চুরি করতে ঢুকলো। তারপরে উনি ভাবছেন যে তাহলে কি আমি এখানকার এমার্জেন্সি নাম্বারে ফোন করে দেবো, উনি বুঝতে পারছে না। এবার দেখুন, একটা নতুন দেশে এসেছেন, তখন সবে 6 মাস হয়েছে উনি এসেছেন। এবার সব কিছু জানলেও একটা ফট করে একটা প্রশাসনিক কাউকে ফোন করা বা তাকে ডাকা, সেটার জন্য ওনার একটুখানি হেজিটেশন হচ্ছিল, কারণ উনি যে পুরোপুরি শিওর নন। একবার উনি বাইরে গিয়ে দেখেছেন সব কিছু ফাঁকা, সব ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নেই। এবার শুয়ে পড়েছেন, সে অবস্থা উনি কী করে উঠবে? এবার উনি যখন বুঝতে পারছে যে প্রচণ্ড মানে ওপর থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন ঘরে কেউ এসে, যেখানে ওই দম্পতি বাড়িতেই নেই, ফলে ঘরের ভিতরে কে ঢুকবে, এরকম ভাবতে ভাবতে হঠাৎ করেই যখন উনি ভাবছেন উঠবেন কি উঠবেন না, ঠিক সেই মুহূর্তে ওনার ঘরের, ওনার ওই বেসমেন্টের ঘরে, যে ঘরে উনি শুয়েছিলেন, ঠিক তার পাশে ছিল কিচেন। কিচেনের দিক থেকে ঠকাং করে একটা আওয়াজ হয়, মানে খুব জোরে একটা বাসন পড়লে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম একটা আওয়াজ উনি পেয়েছেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে কিন্তু লাইট, মানে আমেরিকাতে এমনিতেও হলুদ লাইটের ব্যবহারটা খুব বেশি হয়। আর এখানে না ওর মানে আমাদের মতো ইন্ডিয়ার মতো কিন্তু টিউব লাইট কনসেপ্টটা একেবারেই নেই। এখানে মেইনলি যেটা আছে, ফ্লোর ল্যাম্প আছে, টেবিল ল্যাম্প আছে, এগুলোই বেশি ইউজ হয়। আর ওপর থেকে যদি কেউ শ্যান্ডেলিয়ার টাইপের কোনো ঝুলন্ত লাইট লাগায় সেটা। তো এমনিতেও খুব ঠান্ডার জায়গা, আর সেই ওখানে না মোমের ব্যবহারটা খুব বেশি সেই সময় ছিল, এখনও আমেরিকায় রয়েছে। তো উনি কী করতেন, উনি রাতের বেলা শোয়ার সময় উনি মানে ওনার ঘর, মানে ঘরটা তো বিশাল বড় ছিল, তো ওনার কাছে একটা টেবিল ছিল, তো সেই টেবিলের ওখানে ওই এখন যেমন প্রচুর সেন্টেড ক্যান্ডেল পাওয়া যায়, তো তখন এতটা সেন্টেড ক্যান্ডেলের এতটা প্রচলন ছিল না। তো ওখানে না সবাই ঘরে ঘরে ওই ক্রিসমাস আসার আগে ওই দারচিনি, লেবু এগুলোকে মোমের সাথে ফুটিয়ে না এক ধরনের ঘরোয়া মোম বানাতো, এটা আমেরিকার একটা ট্র্যাডিশন। তো সেরকম মোমটা জ্বালালে ঘরে ওই ন্যাচারালি ওই লেবুর গন্ধ, সিনামনের গন্ধ হয়ে থাকতো, তো সেই মোমগুলো খুব পাওয়া যেত। তো উনিও কী করতেন, যেহেতু ওনার ওরকম নাইট ল্যাম্প কিছু ছিল না, আর উনি তখন কী করতেন, ওই একটা মোম জ্বালিয়ে উনি সারা রাত জ্বালিয়ে রাখতেন, এবং সেই মোমগুলো এত বড় বড় মোটা মোটা মোম, সেই একটা মোম যদি কেউ সারা রাত রোজ জ্বালায়, মানে শোয়া থেকে ভোর অবধি, তাহলেও একটা মোমে কিন্তু 1 মাস কেটে যায়, এত সুন্দর আর কি মোমগুলো, মোটা মোটা। তো উনি ওরকম একটা মোম জ্বালিয়ে শুতেন। তো মোমের আলোয় উনি ফট করে উঠে দেখছেন কী হলো ব্যাপারটা, আর ওনার বেসমেন্টটা ওই একটাই এন্ট্রি এক্সিট, এবং সেখানে বললাম দুটো দরজা রয়েছে, এবং মোটা মোটা দরজা, প্রথমটা লোহার দরজা, তারপর একটা কাঠের দরজা। তো ওনার না মানে তখন প্রচণ্ড ভয় লেগে গেছে, ওনার তাহলে কি আমার ঘরেই কেউ ঢুকলো। উনি এবার উঠে ওই মানে এতটাই উনি ভয় পেয়ে গেছেন
উনি না মানে নিজের ফোনটা খুঁজছেন যে ফোনটা আমি কোথায় রেখেছি, এবং সেই সময় উনি বেডের পাশে ওনার ফোনটা ছিল, কিন্তু উনি তাড়াহুড়ো করতে গিয়ে ফোনটা মানে বিছানায় দেখতে গিয়ে ওনারই হাতে লেগে সরে পড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে উনি তারপরে ঘরের লাইটটা জ্বালিয়েছে। লাইট জ্বালানোর পরে ওনার না মানে মনে হলো একটু হলেও দেখবেন অন্ধকারে বড় বড় টিমটিমে মোমের আলোয় মানে ভয় বলুন বা ট্রেস বলুন এগুলো অনেক সময় একটু বেশি এসে যায়। এবার যে মতনই লাইটটা জ্বালিয়েছে ওনার একটুখানি মানে উনি মনে হলো একটু মনে সাহস পেলেন, তো সঙ্গে সঙ্গে উনি না মানে ফোনটা না খুঁজে উনি রান্নাঘরে গেছে। এবার কিচেনে গিয়ে উনি দেখছেন কিচেনে কেউ নেই, কোনো বাসনপত্র পড়ে নেই, মানে ওনার তো গুটি কিছু বাসনই ছিল, তো সেই বাসনগুলো উনি যেভাবে পরিষ্কার করে শেলফের উপরে রেখেছেন ঠিক সেভাবেই রয়েছে। এবং ওই যে বললাম জানলা ভেঙে ঢোকা বা জানলা টপকে ঢোকা সেরকমও কিছু নেই, কারণ বেসমেন্টে ওই যে সিঁড়িটা নেমে গেছে ওই দিকেই শুধুমাত্র একটা জানলা আছে, তাও সেটা সিল্ড, সেটা খোলা যায় না, জাস্ট কাঁচ। তো উনি ভাবলেন যে তাহলে আওয়াজ তো আমার ঘর থেকে আসেনি, কিন্তু উনি শুয়ে শুয়ে ওনার যেন মনে হলো যে উনি আওয়াজটা ওনার ঘর থেকেই পেলেন। এবার উনি ভাবলেন না, এই বারবার বারবার মনে খচখচানি আসছে, আমি একবার দেখে নিই। এবার উনি আবার কি করলেন, ওই সিঁড়ির দিকে জানলাটার কাছে গেলেন এবং ওখানে গিয়ে যখন উনি উঁকি মারছে তখন উনি দেখেন যে ওই যে টিমটিমে আলোর ওই দিকটায় তিনজনকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, আবার উনি দেখছেন ওই তিনজন ওখানে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে ওনার ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে যে আবার এই তিনটে লোক কি করে দাঁড়িয়ে আছে। এবার উনি ভাবছেন যে তাহলে কি ঘরের ভিতরে ওপরে কি কেউ ঢুকেছে, কেউ কি চুরি চুরি কিছু করছে, ওনার না ভীষণ অদ্ভুত লাগে। এবং তারপর উনি ভাবছেন যে এই লোকগুলো যদি চুরিই করবে তাহলে এখানে দাঁড়িয়ে আছে কেন। এবার আবার তারপরে ভাবছে যে আরও লোক ভিতরে ঢুকেছে, তারা কি এটা কিছু করছে। এবার যখন থেকে উনি উঠেছেন তখন থেকে আবার উনি কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না। তো ওনার না ভারী বিষয়টা অবাকজনক লাগে। এবং উনি তখন কি করেন, উনি আর বাইরে বেরোননি, কিন্তু ওই বাইরের লাইটটা জ্বালিয়ে দেন। এবং বাইরের লাইটটা জ্বালিয়ে উনি, বাইরের লাইটটাও খুব মানে দেখুন জায়গা যদি বড় হয় সেখানে ধর একটা লাইট সাফিসিয়েন্ট নয় আলোকিত করার জন্য, তো উনিও দেখছেন যে ওই লাইট জ্বালিয়ে বিশেষ কিছুই হচ্ছে না। যাই হোক, এরপরে উনি ভাবলেন যে ঠিক আছে আমি এখন শোবো না, আর পরের দিনটা ওনার ছুটি ছিল, তো উনি ভাবলেন যে আমি একটু পরে আসি, এসে আমি দেখি এরা কি করে। এবং উনি তখন ঘরের মধ্যে এসে উনি ফোনটা খুঁজলেন, এবং ফোনটা খুঁজে পাওয়ার পরে উনি ফোনটা নিজের পকেটে নিয়ে উনি আরেকবার ওই জায়গাটায় গেলেন, ওই জানলাটার ওখানটায় গেলেন। এবার যাবার পরে উনি দেখছেন যে যথারীতি ওই তিনজন ওখানটায় দাঁড়িয়ে রয়েছে তখনও। উনি ভাবলেন না, এবার আমি আস্তে করে মানে আমি বুঝতে দেবো না যে আমি ঘর থেকে বেরোচ্ছি। উনি আস্তে করে প্রথম দরজাটা খোলেন। প্রথম দরজাটা খুলে তারপরে আমি যে বললাম আর একটা দ্বিতীয় দরজা রয়েছে, সেই দ্বিতীয় দরজাটা উনি খুলেছেন। এবং যে মুহূর্তে ওই বিশাল কাঠের দরজাটাকে উনি খুলেছেন, মানে দেখুন ধরুন আপনার বাড়িতে আপনার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে, এবার সেই ব্যক্তি যে দাঁড়িয়ে থাকে সে তো একবারে দরজার সাথে নিজের নাক মুখ সেটে তো আর একেবারে দাঁড়িয়ে থাকবে না, সে তো একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। এইবারে যে মুহূর্তে রঞ্জনবাবু দরজাটা খুলেছেন উনি মানে এই ঘটনাটা ঘটে ওনার সাথে হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ডের জন্য। উনি যে মুহূর্তে একদম ফাইনাল দরজাটা খুললেন, খোলার সাথে সাথে ওনার মুখের সামনে মনে হলো মানে 3 থেকে 4 সেকেন্ডের জন্য উনি দেখলেন একটা বীভৎস মুখ, মানে বীভৎস মুখ। সেই মুখটার কথা আজও ওনার মনে পড়লে ওনার সারা শরীরে মানে কাঁটা দিয়ে ওঠে। সেই বীভৎস একটা মুখ, সেই মুখের একটা মানুষের মুখে যেরকম বিভিন্ন মানে ধরুন চোখ নাক মুখ যেরকম যেখানে থাকে সেরকম কিছু মানে ঠিকঠাক জায়গায় নেই, সব কিছুই মনে হচ্ছে যেন প্রচণ্ড বীভৎস। এবং এটা দেখে উনি এত ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং ওখানে উনি পড়ে যান, রঞ্জনবাবু পড়ে যান। এবং সেই মুহূর্তে মানে উনি চোখটা এমন করে বন্ধ করে ফেলেন ওই বীভৎস মুখ দেখার পরে, মানে মনে হলো যেন ওনার দরজার সাথে মানে নাক সেটে মনে হচ্ছে যেন দাঁড়িয়েছিল। উনি খুলতেই
একদম মুখের সামনে জিনিসটা মানে ওই জিনিসটা চলে আসে, এবং ওই জিনিসটার মধ্যে একটা তেজ মতো ছিল, যে তেজটা আবার যেই মুখের ওই বীভৎস জিনিস উনি সহ্য করতে পারেন না। এবং ওনার মনে নেই যে উনি কতক্ষণ ওইখানে ওইভাবে পড়েছিলেন। মানে ওনার জ্ঞান আছে, এমন নয় যে উনি ফেন্ট হয়ে গেছিলেন, ওনার জ্ঞান ছিল, কিন্তু ওই বীভৎস জিনিসটা দেখে না মানে উনি আর চোখ খুলতে পারছিলেন না ভয়, এবং রীতিমতো গোঙাচ্ছিলেন। উনি বুঝতে পারছেন উনি গোঙাচ্ছেন, কিন্তু উনি ভয়ে চোখ খুলতে পারছেন না যে উনি চোখ খুললে কী দেখবেন। মানে ওই জিনিসটাকে দ্বিতীয়বার প্রত্যক্ষ করার মতো ক্ষমতা ওনার মধ্যে আর নেই। এবার বেশ কিছুক্ষণ এভাবে হয়তো কেটে যায়, এবং যখন ওনার মনে হলো যে মানে ওনার ওরকম মানে গোঙানি করতে করতে ওনার হেঁচকি এসে গেছে, এবং সেই সময় উনি তারপরে বেশ কিছুক্ষণ পরে উনি আস্তে আস্তে চোখটা খোলেন, এবং চোখটা খোলার পরে উনি আর কি সামনে দেখছেন যে কালো কালো ছোপ ছোপ দাগ, মানে মনে হচ্ছে যেন মানে ওনার কিন্তু বেসমেন্টের যে সিঁড়ি দিয়ে ঢুকে যে ওনার যে ঘরটা শুরু হচ্ছে পুরোটাই কিন্তু উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, আর ঘরের মধ্যে ওরকম কালো কালো ধাবড়া ধাবড়া দাগ হওয়ার মতো কিছুই ছিল না। আর উনি একটা নির্দিষ্ট জায়গাতেই জুতো রাখতেন, আর জুতো যথেষ্ট পরিষ্কার থাকতো, কারণ সেরকম ধুলোবালি ওখানে নেই, আর ওরকম চাপ চাপ কালো কালো চিটচিটে কিছু লাগার মতো রাস্তাঘাটে কিছুই নেই। তো উনি যখন চোখটা খুলেছেন উনি দেখছেন যে ওনার সামনে মানে উনি যেখানটায় আর কি বসে পড়েছিলেন সেই জায়গাটায় কালো কালো ছোপ ছোপ চ্যাটালো টাইপের কিসব মেঝেতে লেগে রয়েছে, এবং সেই জিনিসটা থেকে কিন্তু যথেষ্ট দুর্গন্ধ টাইপের কিছু একটা বেরোচ্ছে। এবার উনি না মানে প্রচণ্ড ঘাবড়ে যান, আর তার সাথে প্রচণ্ড ভয়ও পেয়েছেন। এবার ঘটনা হচ্ছে উনি ভাবছেন যে উনি কি এমার্জেন্সি নাম্বারে কল করলে কিন্তু মোটামুটি মিনিট দুয়েকের মধ্যে লোকজন চলে আসে, সেটা আমি নিজেও দেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে উনি এমার্জেন্সি নাম্বারে ফোন করে বলবেটা কি, কারণ উনি কয়েক সেকেন্ডের জন্য ওটা দেখেছে, সেই জিনিসটা কি মানুষ তো নয়, মানুষ হতে পারে না, বা সেটা কি ওনার সাথে ইয়ার্কি করেছে না কি ব্যাপার উনি কিছুই বুঝতে পারলেন না। আর ওই ধাবড়া ধাবড়া দাগগুলো কোথা থেকে এলো সেটারও উনি কোনো উৎস খুঁজে পেলেন না। তো কোনো রকমে উঠে উনি আগে দরজাটা বন্ধ করেছেন, দরজা দুটো বন্ধ করে উনি ঘরে গেছেন, এবং ঘরে গিয়ে দেখছে যে ওই ধাবড়া ধাবড়া কালো চিটচিটে দাগটা ওই বাইরের সিঁড়ির ওখান থেকে এসে একদম ওনার যে ঘর রয়েছে, অন্য একটা ঘর, যে ঘরটা উনি ব্যবহার করেন না সেই ঘর অবধি ছিটে ছিটে রয়েছে। এবার উনি তো কিছু বুঝতে পারছেন না কি হয়েছে, কি ব্যাপার, কি ঘটনা ঘটলো, উনি কিছুই বুঝতে পারলেন না। এবার ঘরের মধ্যে ওরকম বাজে চিটচিটে দাগ হয়ে আছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তো কি করবে, উনি মফ নিয়ে তারপরে ওটাকে পরিষ্কার করলেন, এবং পরিষ্কার উনি যতই করছেন ততই মনে হচ্ছে যেন পরিষ্কার আর হচ্ছে না, মানে 4-5 বার ধরে ওনাকে ওই জায়গাটা ক্লিন করতে হয়, এবং তার সাথে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তখন ওনার মনে হচ্ছে যে আমি এর থেকে আগে তো বেটার ছিলাম, আগে হয়তো আমি ননভেজ খেতে পারতাম না, আগে হয়তো একটু জায়গার ক্রান্ত ছিল, কিন্তু এখানে এরকম একা একা থাকতে এসে আমার মানে এইরকম যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে সেটা উনি স্বপ্নেও ভাবতে পারেননি। আর তাও একটা মানে একটা সম্পূর্ণ অন্য দেশে এসছেন। তো ওনার তো প্রচণ্ড ভয় লেগে যায়। যাই হোক, তো সেই রাতটা ওনার কিছু ঘুমঠুম কিছুই হলো না, এবং মাঝে মধ্যে উনি যখন গিয়ে ওই জানলাটা দিয়ে দেখছিলেন তো তখন উনি কখনো কখনো ওই 3টে লোককে একদম স্টিল দাঁড়িয়ে থাকতে দেখছেন, আবার কখনো কখনো দেখছেন না। যাই হোক, তো ওনার খুবই মানে ডিস্টারবেন্সের মধ্যে রাতটা কাটলো, ঘুম তো কিছু হলোই না, এবং উনি নিজে কিছু বুঝতেও পারলেন না যে ওই ভয়ঙ্কর মুখটা কিসের ছিল এবং কি এসে ওনার দরজার সামনে দাঁড়িয়েছিল। যাই হোক, তো পরের দিন দুপুর নাগাদ ওই বয়স্ক দম্পতি আসেন। তো যেহেতু পরের দিন ওনার ছুটি ছিল, তো রঞ্জনবাবু ওই মানে বয়স্ক লোক একটা জায়গা থেকে জার্নি করে এসছে, তো সেদিন তক্ষুনি আর উনি কিছু বলেন না। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওনারা 2-1 দিন রেস্ট নিয়ে নিক, তারপরে ওনাদেরকে ব্যাপারটা জানাবো। এবার পরের দিন রাতের বেলা, তো সেদিন তো উনি একটু নিশ্চিন্ত যে ঠিক আছে অ্যাটলিস্ট মানে বাড়িতে কোনো চুরি ঠুরি হয়নি, কারণ ওনার একটা মনে মনে ভয় ছিল যে ওনাদের ঘর থেকে কিছু জিনিসপত্র চুরি ঠুরি গেছে কি না। উনি রাতের বেলা একা ছিলেন, তো দেখছে যে না জিনিসপত্র সব ঠিকঠাকই আছে, তো উনিও একটুখানি স্বস্তি পেলেন। কিন্তু ওনার মাথার মধ্যে না ওই ব্যাপারটা ঘুরছিল যে মুখের সামনে আমি যেটা দেখলাম সেটা আমি কী দেখলাম। এইবারে
আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে সেই রাতে কি ঘটলো, পরের দিন রাতটা আর কি। তো উনি মানে খাওয়া দাওয়া করেছেন ভালো, সেদিন ছুটি ছিল, তো ভালো মতো খাওয়া দাওয়া করে উনি শুয়েছে। এবার সেদিন সারাদিনটা কিন্তু ওনার বেশ ভালো কেটেছে, কাজকর্ম করেছেন উনি, বাইরে পায়চারি করেছে, বাজার করেছে, সবই ঠিক ছিল, মানে কোথাও ওনার কিন্তু মানে সারাদিনে মনে হয়নি যে কিছু একটা স্পুকি লাগছে বা কিছু একটা এমন ঘটতে চলছে যেটা ঘটা একেবারেই উচিত না। তো আহ, হঠাৎ করেই রাতের বেলা যেই সানসেট হয়ে গেল, ওখানকার লোকজন যাই যা হয় আর কি, এখানে 7:30-7টার মধ্যে সব ঘুমিয়ে পড়ে ডিনার করে। তো ওই দম্পতিও ওরকমই 7টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। তো ওনার একটু খেতে দেরি হয়েছে, উনি তো মানে ইন্ডিয়ান মানুষেরা তো সাধারণত অত তাড়াতাড়ি ডিনার করে না, তো উনি মোটামুটি 9টা নাগাদ ডিনার করেন। এবং 8টা-8:30 থেকে ওনার মন বলছে যে কিছু একটা যেন মানে ওনার ঘরে বা ওনার ঘরের আশেপাশে রয়েছে। এবং এই ধরনের ভূত বলুন বা আত্মা বলুন বা এই ধরনের স্পিরিটে ওনার কিন্তু সে অর্থে কোনোদিনই কোনো বিশ্বাস ছিল না সেই ঘটনার আগ অবধি। মানে আজ থেকে 14 বছর আগে ওনার সাথে এই ঘটনাটা ঘটার আগ অবধি ওনার মনে এই ভূত ভৌতিক বিষয় এগুলো নিয়ে কোনো বিশ্বাসই ওনার ছিল না। উনি ভাবতেন যে এগুলো আবার হয় নাকি, এগুলো হয় না। তো ওনার বিশ্বাসও ছিল না। কিন্তু কেন জানি না সেদিন উনি যেটা লিখেছেন ইমেলে, যে ওনার মনে হচ্ছিল যে কিছু একটা ঘটবে বা কিছু একটা আছে যেটা আমি হয়তো দেখতে পাচ্ছি না, বা যেটা হয়তো আমি ঠিকমতো ফিল করতে চাইছি, হয়তো সেভাবে আমি পাচ্ছি না, কিন্তু কিছু একটা আমার আশেপাশে রয়েছে। কিন্তু সেটা কী রয়েছে, কী ব্যাপার, সেটা কিন্তু উনি কিছু বুঝতে পারছেন না। যাই হোক, খাওয়া দাওয়া করে উনি শুয়েছে। তো ওনার যে সামনে যে টেবিল ছিল সেই টেবিলে উনি একটা খাতা মতো রাখতেন। কারণ অনেক সময় কি হতো, ওনার কাজকর্মের বিষয় বা কোনো একটা জিনিস হয়তো ঘরে ফুরিয়ে গেছে। এখন যেমন অনেক ধরনের অ্যাপ বেরিয়ে গেছে যে আপনি বাজার যাওয়ার আগে সেই অ্যাপটা আপনি অ্যাপে যদি টাইপ করে রেখে দেন বা কোনো রিমাইন্ডার দিয়ে রাখেন অ্যালেক্সাকে, এগুলো এখন অনেক ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ঘটেছে। কিন্তু তখন তো এতটা ছিল না। উনি কী করতেন, উনি ছোটোবেলা থেকে একটা নোটবুক টাইপের উনি মেনটেন করতেন। তো উনি বাড়িতে ফোনে কথা বলেন, তো কথা বলার পরে উনি ফোনটা রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে কিছু একটা কারণে বা কিছু একটা নোট করে রাখার জন্য উনি ওনার খাটের পাশে যে টেবিল, সেই টেবিলে থাকা নোটবুকটা উনি হাতে নেন। এবার নোটবুকটা হাতে নিয়ে উনি যখন কিছু একটা লিখতে যাচ্ছে, সেই সময় না ফট করে ওনার মনে হলো যে নোটবুকটায় নতুন, মানে জাস্ট 5-6 পাতা হয়তো উনি ইউজ করেছেন। এবার নোটবুকের ঠিক মিড থেকে ওনার মনে হলো কি একটা দেখলো উনি, মিড পোর্শন আর কি। তো উনি যখন নোটবুকটাকে উল্টে পাল্টে মানে মাঝখানের দিকটায় গেছেন, গিয়ে দেখছে নোটবুকের 6-7টা পাতায় খয়েরি রঙের, মানে খয়েরি কিছু একটা দিয়ে, সেটা কী জিনিস এক্স্যাক্ট উনি জানেন না, কিন্তু সেটা কোনো পেনের কালি নয়, মানে লালচে খয়েরি টাইপের, মানুষের শরীরে রক্ত যেরকম টাইপের আর কি দেখতে হয়, সেরকম কিছু একটা দিয়ে ওনার ডায়েরির 5-6টা পাতায় ঠিক মাঝ বরাবর থেকে অদ্ভুত কিছু সাইন, মানে কেউ যদি একটা আঙুল দিয়ে কিছু একটা রং জাতীয় কিছু দিয়ে যদি অদ্ভুত অদ্ভুত কিছু সাইন আঙুলে ফ্রি হ্যান্ডে আঁকে যেরকম হবে, ঠিক সেরকম কিছু অদ্ভুত অদ্ভুত সাইন ওনার 5 থেকে 6টা ওই ডায়েরির পাতায় লেখা রয়েছে। এবং যেটা উনি নিজে কোনোভাবেই লেখেননি, এবং ডায়েরিটা উনি কেনার পরে উনি ডায়েরিটা ভালোভাবে দেখে কিনেছিলেন, এবং একটা নতুন ডায়েরির মধ্যে কেউ ওই রকমভাবে মানে হাতে আঙুল দিয়ে রক্ত হোক বা রং হোক যাই হোক সেটা দিয়ে ওইভাবে যে লিখবে, এই সম্ভাবনা একেবারেই নেই। আর ডায়েরিটা নতুন হলেও উনি প্রায় 1.5-2 মাস ধরে ইউজ করছেন। এবার 1.5-2 মাসে ওনার একবারও চোখে পড়বে না নতুন ডায়েরিতে এরকম কিছু একটা আঁকা টাইপের রয়েছে, এবং সেটা মানে খুব যে নিখুঁত আঁকা তা নয়, কীরকম সাইন টাইপের দেওয়া, বিশেষ বিশেষ সাইন যেরকম হয় সেরকম কিছু একটা সাইন দিয়ে লেখা। এবং কিন্তু সেই জিনিসটা যে সাংকেতিক যেটা লেখা রয়েছে, সেটা এক্স্যাক্ট কী লেখা রয়েছে বা তার মানে কি দাঁড়াতে পারে সে বিষয়ে ওনার কোনো ধারণা নেই। মানে রঞ্জনবাবু বুঝতেও পারছে না যে এই সংকেতগুলো কিসের, যেটা সাইন রয়েছে। উনি ভীষণ অবাক হয়ে যান, এবং যখন ওই পাতাগুলো খুলে উনি বোঝার চেষ্টা করছেন যেগুলো কী এবং কে লিখলো, কোথা থেকে লিখলো, এটা তো আগে উনি দেখেননি, কারণ তার আগের দিনই উনি ব্যবহার করেছেন ওই সেম ডায়েরিটায়, তখন উনি কিছু দেখেননি। তাহলে হঠাৎ করে এখন এটা এলো কী করে, এই প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে তাড়া করে বেড়ায়। এবং যখন উনি এটা নিয়ে ভাবছেন, সেই মুহূর্তে
উনি পরিষ্কার বুঝতে পারেন যে উনি যে খাটে রয়েছে, যে খাটে উনি শুয়ে রয়েছেন, সেই খাটটা কিন্তু ওই মানে বাড়ির বেসমেন্টে ছিল, আগে থেকেই ছিল। পরিষ্কার উনি বুঝতে পারেন কেউ যেন কোনো বিকৃত মহিলা কণ্ঠ হবে, কেউ যেন খাটের নিচ থেকে হেসে উঠল, এটা কিন্তু উনি পরিষ্কার বুঝতে পারেন। এবার দেখুন, এই হাসির আওয়াজটা যদি ওপরের দিক থেকে আসতো তাহলে হয়তো উনি কখনো হয়তো উনি ভেবে নিতে পারতেন যে ওই বয়স্কা দম্পতি তারা নিজেদের মধ্যে হয়তো হাসাহাসি করছে কিছু কোনো বিষয় নিয়ে, কিন্তু উনি পরিষ্কার বুঝতে পারেন এটা খাটের নিচ থেকে আসছে। এবং এটা ভাবার সাথে সাথে যখন উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, ঠিক সেই মুহূর্তে একটা মুহূর্তের জন্য ওনার মনে হলো ঠিক ভূমিকম্প হলে যেভাবে খাট নড়ে, মনে হলো 1 থেকে 2 সেকেন্ডের জন্য খাটটা হালকা করে নড়ে উঠল। এবং এই বিষয়টা যখন হয় তখন উনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে উনি খাট থেকে নেমে পড়ে উনি ঘরের লাইটটা জ্বালিয়ে দেন। এবং লাইট জ্বালিয়ে দিয়ে উনি ঘরের খাটের নিচটা দেখলেন, প্লাস বাকি ঘরটা দেখলেন, রান্নাঘর, বাথরুম সমস্ত কিছু দেখলেন, কোথাও কেউ নেই। এবং বাইরে দিয়েও ওই যে জানলাটা ছিল সিঁড়ির দিকে যাওয়ার পথে, সেইখানে জানলাটা দিয়ে উনি উঁকি মারলেন এবং উঁকি মেরে উনি দেখছেন যে 2 জন লোক ওই টিমটিমে আলোর নিচে দাঁড়িয়ে রয়েছে। এইবার ঘটনা হচ্ছে উনি না প্রচণ্ড ভয় পেয়ে যান এবং ওনার তার সাথে একটা মনে কনফিউশনও তৈরি হয় যে আমি যেটা দেখছি বা আমি যেটা সেটাকে একটু ঠিক দেখছি বা ঠিক ভাবছি। এবার যেদিন উনি প্রথম দেখেন, প্রথম এর আগে একবার উনি আসার পরে রাতের বেলা ওরকম দেখেছিলেন, সেদিন উনি কিছু দেখতে পায়নি। এবার উনি ভাবছেন যে প্রত্যেক দিনই কি তাহলে এখানে এরকম করে কেউ দাঁড়িয়ে থাকে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই জায়গাটায় উনি খেয়াল করেন যে প্রত্যেকটা বাড়ির রাস্তার দিক থেকে বড় বড় ফেন্সিং করা রয়েছে, পাঁচিল মতো দেওয়া রয়েছে কাঠের, যেন কেউ এই দিকটা দেখতেই চায় না। এবার উনি যখন এই বাড়িটা নিচ্ছিলেন তখন উনি বলেছেন ওনাকে অনেকে বলেছে যে জায়গাটা ভালো নয়। এবার উনি না তখন পাত্তা দেয়নি। এবার উনি ভীষণ রকমভাবে ডিস্টার্বড হতে শুরু করলেন। ওনার মেন্টাল পিস আস্তে আস্তে চলে যেত। প্রত্যেক দিন রাতের বেলা ওনার মনে হতো যেন ওনার ঘরের উনি শুয়ে আছেন, মনে হচ্ছে যেন পাশের ঘর থেকে কেউ ধাক্কা মারছে দুমদুম করে। এবার যেহেতু কাঠের মধ্যে আওয়াজটা কিন্তু বেশি ভালো শোনা যায়। আর ওই ডায়েরিতে কে যে ওরকম সাংকেতিক চিহ্ন এঁকে দিয়ে গেল এবং সেটার মানেটাই বা কি, উনি কিচ্ছু বুঝতে পারলেন না। এবারে উনি একদিন ভাবলেন যে না, এরকম বেশ 4-5 দিন ঘটলো। উনি ভাবলেন এই দম্পতিকে জিজ্ঞেস করতে হবে, এই জায়গাটা সম্পর্কেও শুনেছিলাম ভালো নয়। তো উনি যখন ওই দম্পতিকে একদিন কথাগুলো বলেন যে আপনারা এরকম ছিলেন, এরকম এরকম আমি দেখেছি। অদ্ভুত বিষয় হচ্ছে ওই দম্পতি কথাটা শুনে ওনারা হাসেন। ওনারা তখন বলেন, এটা ওনাদের কাছে ইটস ভেরি রেগুলার, ইটস ভেরি নর্মাল। ওনারা আর কি বলেন, তখন বলছে নর্মাল রেগুলার এটা কি করে হতে পারে? আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে সামনের লনে এরকম 2-3 জন দাঁড়িয়ে থাকে, যারা কথাও বলে না, কিছুই না, ওরকম করে দাঁড়িয়ে থাকে, আপনি বলছেন এটা নর্মাল? তখন উনি বলছেন যে ওই বয়স্ক ভদ্রলোক বলে যে ওনার দাদু অ্যাকচুয়ালি প্রপার্টিটা কিনেছিলেন। তো খুব সম্ভব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই জায়গায় হয় না এক একটা জায়গা সম্পর্কে অনেক জনশ্রুতি থাকে যে ওখানে প্রচুর মানুষকে কবর দেওয়া হয়েছিল বা ওখানে অনেক মানুষকে সমাধিস্থ করা হয়েছিল। তো এই জায়গাটা সেরকমই একটা জায়গা ছিল। এবার বহুকাল সেই জায়গাটা ওরকম অ্যাবান্ডান্ট হিসেবে পড়েছিল। তো ওনার দাদু তখন সেই সময় খুব কম দামে যখন জমি দেয়া হচ্ছিল, তো তখন ওনার দাদু এই জমিটা কিনেছিলেন। কিন্তু ওনার দাদু কোনোদিনই ওখানে থাকেননি। তো এই ভদ্রলোক, যে ভদ্রলোক তখন থাকতেন, তো তার বাবাকে উনি কিছুটা জমি দিয়ে গেছিলেন, বাকি জমি বিক্রি করেন। তো বুঝতেই পারছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম বহু বহু বছর আগেকার কথা। তো সেই সময় অ্যাকচুয়ালি কী হয়েছিল কী না হয়েছিল সেটা কেউ চোখে দেখেনি, বা সেই জেনারেশন লোক তো আর আজকে বেঁচে নেই। তো তিনি ওই দাদুর যে বাবা ছিলেন তিনি বাড়িটা বানিয়েছিলেন। তো তারপরে ওনারা কিছুদিন ওখানে থাকেন। তারপরে এই ভদ্রলোক, এই বয়স্ক দম্পতি, তারা অন্য জায়গায় থাকতেন, মন্টানারই অন্য জায়গায় থাকতেন। তো ওনাদের ছেলেমেয়েরা সেখান থেকে পড়াশুনো করে, ওখানে যেহেতু ভালো স্কুল কাছাকাছি ছিল, তো ওনারা সেখান থেকে পড়াশুনো করে। তো তারপরে যখন ওনার ছেলেমেয়েরা বিভিন্ন দিকে চলে যায়, তখন ওনারা আবার এই বাড়িতে শিফট করে আসে, শিফট করে ওনারা এখানে থাকেন।
এবং ওই দম্পতি বলেন যে এরকম বহু জিনিস নাকি অনেক সময় দেখা যায়। এবার রঞ্জনবাবু যেটা লিখেছেন যে উনি সব কিছু বললেও ওই যে ওই বীভৎস মুখটা দেখেছে সেটা কিন্তু উনি বলেননি। তো উনি তখন বলেছিলেন যে একটা জিনিস খেয়াল করে দেখবে, যেখানে প্রত্যেকটা বাড়ি, যে কটা বাড়ি, বেশ প্রথমত বেশি বাড়ি তখন ছিল না, তো প্রত্যেকটা বাড়িরই উঁচু উঁচু মানে ফেন্সিং মতো করা আছে, একদম পাঁচিল। তো মাঝখানে একটা রাস্তা চলে গেছে এবং যে কজন এখানে থাকে ওই রাস্তাটার ওখানে ওই জায়গাটায় যে কটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি চেষ্টা করে যে রাস্তা থেকে যেন তাদের ঘরটা দেখা না যায়। এবার এনারা অনেক বয়স হয়ে গেছে, এনারা মানে যা আগে ফেন্সিং ছিল ছিল, উনি সামনেটা আর কিছু করেননি, কারণ ওনার বয়স হয়ে গেছে, ওনার পক্ষে আর উদ্যোগ নিয়ে পুরোটা ফেন্সিং করার দায়িত্বটা উনি আর নিতে পারেননি। আর ওনারা যেহেতু বহু বছর হয়ে গেছে ওনারা থাকেন, তো উনি একটা কথা বলেন যে চলো তো একটুখানি বাইরে যাই, বলে ওনার মানে এই রঞ্জনবাবু যেখানটা থাকতো সেই জায়গাটায় এসছে। তখন বলছে যে ডিয়ার তুমি তো একটা খুব বড় ভুল করেছো। তখন উনি বলছে আমি কী ভুল করেছি? বলছে তুমি এখানে যে কটা বাড়ি আছে দেখবে কোথাও কিন্তু সামনে কেউ মানে ট্র্যাশ ক্যান রাখে না, মানে রাবিশ বিন বা ট্র্যাশ ক্যান যেটাই আমরা বলি না কেন, কেউ ময়লা রাখে না। তুমি এখানে কেন ময়লা রেখেছো? এবার ঘটনা হচ্ছে যে যেদিন রঞ্জনবাবুর সাথে এই ঘটনাটা ঘটে আমি আপনাদেরকে বলেছিলাম সেদিন রঞ্জনবাবু বেশ মাংস কিনে এনেছিলেন এবং উনি কী করেছিলেন, উনি ওইখানটা ট্র্যাশ ক্যানটাকে সামনে রেখে যে পরের দিন ময়লা আসবে লোক সে এসে নিয়ে চলে যাবে, তো উনি একটা প্লাস্টিকের ওপেন রেখে তার মধ্যে ওই মাংসের কাটা হাড় সমস্ত কিছু উনি ওখানে সামনের দিক করে রেখেছিলেন, রেখে উনি শুয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন, তখন ওই বয়স্ক দম্পতি বলেন যে ইউ শুড নট ডু দিস, তোমার এটা করাটা একদম উচিত না। এবং যখনই এই ধরনের ময়লা দেখবে কোনো বাড়িতে কিন্তু এখানে সামনে এভাবে ময়লা রাখা হয় না, তুমি ভিতরে রাখবে, সকালবেলা উঠে তুমি বার করে দেবে, কিন্তু রাতের বেলা কখনো এরকমভাবে ওপেনলি ময়লা রাখবে না। উনি তখন ওই মানে বয়স্ক দম্পতি যে ভদ্রমহিলা ছিলেন তিনি তখন একটা কথা রঞ্জনবাবুকে বলেছিলেন যে এই জিনিসগুলো কিন্তু স্পিরিটকে অ্যাট্রাক্ট করে অনেক বেশি, আর এই জায়গাটা ভীষণ পুরনো জায়গা, আর এখানে তারাই থাকে যারা এগুলো সম্পর্কে জানে এবং যারা জানে যে এগুলোকে কী করে ডিল করতে হয়। তুমি তো এখানে নতুন এসছো, তাই তুমি জানো না, তুমি এগুলো করবে না। তো এরকম নানান কথাবার্তা বলে এবং এটা নিয়ে রঞ্জনবাবু আরও অনেকের থেকে অনেক রকম কিছু শুনেছিল, কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন সব কিছু শুনে শুনে যে সত্যি জায়গাটা খুব একটা ভালো নয়। তো সব কিছু উনি শোনেন, তারপর থেকে উনি আর ওখানে সামনে ময়লা রাখতেন না। এবার আমি আপনাদের সামনে সেই জায়গাটার ভিডিও আপনাদের সামনে বা স্ক্রিনে রাখছি, আপনারা দেখে নিন। তো এই ভিডিওটা কিন্তু উনি আজ থেকে এই 5-6 মাস আগে গেছিলেন, তো সেই সময় উনি আমাদের চ্যানেলের ঘটনা তো তার আগে থেকেই শোনেন। তো উনি যেটা জানিয়েছেন যে উনি ভিডিওটা আমাদের চ্যানেলের জন্যই করেছিলেন, কিন্তু পুরো ঘটনাটা টাইপ করে উনি লেখার সময় করে উঠতে পারছিলেন না, কিছু না কিছু বাধা ওনার আসছিল। তো ভিডিওটা উনি প্রায় 2.5 মিনিটের একটা ভিডিও করেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে মানে ওই বাড়িটার যে জায়গাটায় ঘটনাটা ঘটে সেই জায়গাটার কিছুটা দূরে গিয়ে ওনার ভিডিওটা পুরো হয়, কিন্তু যখন উনি ওনার ল্যাপটপে ভিডিওটা সেন্ড করার চেষ্টা করেন তখন উনি দেখছেন যে কিছু কিছু জায়গায় ভিডিওটা ওঠেনি। কেন ওঠেনি সেটা উনি নিজেও জানেন না। তো বেশ অনেকটা ভিডিওই উনি করেছেন, তো সেটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখলেও বুঝতে পারবেন, মানে আমি যখন ভিডিওটা দেখছিলাম আমারও মনে হচ্ছিল যে জায়গাটার মধ্যে না একটা অদ্ভুত রকমের একটা নিস্তব্ধতা রয়েছে, এবং পুরো জায়গাটার মধ্যে সব কিছু থাকলেও এখন বাড়িঘর আছে, কিন্তু আপনারাও দেখতে পাবেন যে এখনও অবধি ওইখানের যে বাড়িগুলো রয়েছে না, তারা রাস্তাটাকে গার্ড করে বাড়িটাকে বানিয়েছে, মানে রাস্তাটা যেন তাদের বাড়ির থেকে দেখা না যায়, সেই জন্য আজও কিন্তু ওখানকার লোকেরা, এমনিতেও খুব ফাঁকা ফাঁকা জায়গা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর গাছগুলোও কীরকম যেন একটা মরা মরা হয়ে রয়েছে কিছু কিছু গাছ, সেটা আপনারা যত দেখবেন ভিডিওটা আপনাদেরও কিন্তু সেই স্পুকি ব্যাপারটা আপনারা বেশ ভালো কিন্তু ফিল করতে পারবেন। আমি এবার ভিডিওটা স্ক্রিনে রাখছি, আপনারা প্রত্যেকে দেখে নিন এবং বাকি ঘটনাটা আমি তারপরে আপনাদেরকে বলছি।
দেখলেন ভিডিওটা। আমার তো এই ভিডিওটা দেখে মানে সত্যি কথা বলতে আমার খুবই ভয় লাগছিল দেখতে, এবং এটা আপনারা আজ থেকে 5-6 মাস আগেকার ভিডিও দেখছেন। তো এই ঘটনাটা কিন্তু ঘটেছে আজ থেকে 14 বছর আগে। তখন কিন্তু এই জায়গাটা আরও ফাঁকা ফাঁকা ছিল, মানে যাও বা আপনারা বাড়িঘর দেখছেন তার থেকেও অনেক কম বাড়িঘর ছিল। অনেক বাড়ি বিক্রি হয়ে গেছে, অনেক বাড়ি ভেঙে সেখানে অন্য ঘরফর হয়েছে। তো জায়গাটা আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু যে পরিবেশটা বা যে রাস্তাটা আপনারা দেখলেন বা আশেপাশের গাছ বা যে মানে এনভায়রনমেন্টটা দেখলেন, সেই এনভায়রনমেন্টটা কিন্তু আজও প্রচণ্ড স্পুকি হয়, সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরে গেছেন। তো এরপরে যেটা হলো, ওনার সাথে মানে উনি ওই ডায়েরিটায় যেরকম সাংকেতিক জিনিসপত্র আঁকা মতো ছিল, তো সেইটা উনি ওই বয়স্ক দম্পতিকে দেখান। তো সেই বয়স্ক দম্পতি প্রচণ্ড অবাক হয়ে যায় ওটা দেখে, এবং উনি তখন বলেন যে আমি কিছু জানি, কিন্তু আমি তোমাকে এটা বলবো না। আমি এই জিনিসটা ওনাদের একজন চার্চের একজন ফাদার চেনা আছে, উনি বলে আমি তাকে দেখাবো। তো ওনাকে বলে যে তুমি কিছু চিন্তাভাবনা করো না, বা ওনাকে একটা ক্রস দিয়েছিল। উনি বলছে যে তুমি তোমার ধর্মে যা মানো, যা তোমাদের রিচুয়ালস আছে তুমি করো, তার সাথে একটা ক্রস দিয়ে বলেছো যে তুমি এই ক্রসটা কিন্তু তোমার বেডরুমে অলওয়েজ রাখবে। তো রঞ্জনবাবু ওই ক্রসটা রাখতেন, এবং ইন দ্য মিনটাইম উনি একটা জিনিস বুঝে গেছিলেন যে এই বাড়িতে ওনার পক্ষে আর বেশি দিন থাকা সম্ভব নয়। এর মধ্যেই উনি কিন্তু বাড়ি খোঁজা স্টার্ট করে দেন। ওদিকে বাড়ি খুঁজছেন, তো একদিন ওই দম্পতি ওনাকে ডাকেন। তো ডেকে বলেন যে ওনাকে একটা হোলি ওয়াটার দেয়, বলে যে আমাদের যে ফাদার আছে সেই ফাদার হোলি ওয়াটারটা দিয়েছে, তুমি এটা পুরো ঘরে ঠরে ছিটিয়ে দেবে, আমি আমাদের ঘরেও ছিটিয়ে দিয়েছি। তো ওনাকে তখন বলে, মানে বয়স্ক দম্পতি নিজে থেকেই বলে যে তুমি অন্য বাড়ি খুঁজে নাও, কারণ এটা আমি দেখিয়েছি। কি বলেছে আমি সেটা তোমাকে বলতে চাই না, তবে এই জিনিসটা তুমি ব্যবহার করো না। আমি এই ডায়েরিটা ফেলে দিচ্ছি বা পুড়িয়ে দেবো, যেটা হোক আমি করব। আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অন্য বাড়ি দেখে চলে যাও। এবার রঞ্জনবাবু অনেকবার জিজ্ঞেস করে যে কী ব্যাপার, ওইগুলো সিগনিফিকেন্স কী, মিনিং কী। তখন ওরা বলে যে দেখো, শুধু এটুকু তোমাকে বলি, তোমার উপরে মানে আমাদের যে ক্রিয়েটার, আমাদের যে তৈরি করেছেন উপরওয়ালা, সে যে ধর্মে যাকেই মানুক না কেন, বলে তোমার উপরে তার আশীর্বাদ আছে, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি এই বাড়িতে থেকো না। এই জিনিসগুলো খুব একটা ভালো জিনিস নয়। তোমার ডায়েরিতে যে জিনিসটা এসছে এটা খুব একটা ভালো জিনিস, এটার মানে বলতে গেলে তোমাকে অনেক কিছু বলতে হবে, অত আমি তোমার সামনে এখন এক্সপ্লেন করবো না। তবে এটুকু জেনে রেখো, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই বাড়িতে তুমি বেশি দিন আর থেকো না। তো তখন তার মধ্যে রঞ্জনবাবু নিজেও খুঁজছিলেন বাড়ি। তো এর দিন 10-এর মধ্যে উনি একটা বাড়ি পেয়ে যান, বাট সেখানে ওনাকে আবার শেয়ারিংয়ে থাকতে হয়, কিন্তু সেখানে ওই ভেজ নন ভেজের কোনো প্রবলেম ছিল না। তো তারপরে উনি ওই বাড়িটা ছেড়ে দেন। বাট মাঝে মধ্যে উনি ওই দিকটায় গেলে ওই রাস্তাটায় উনি যান, এবং যতবার উনি রাস্তাটায় গেছেন ততবারই কিন্তু এরকমই দৃশ্য দেখেছেন। এবং সেটা সে ক্রিসমাসের দিন হোক কি খুব ভালো একটা সানি সামার ডে হোক, প্রত্যেকটা সময় ওই জায়গাটায় বা ওই রাস্তাটায় ঢুকলেই কিন্তু ওটা গা ছমছমে ব্যাপার কিন্তু আজও আছে, যেটা আপনারা ভিডিওতে দেখলেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।